ইতিহাস লেখা আখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। ইতিহাস লেখা আখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। তোমার তরে পথ চেয়ে, তোমার তরে পথ চেয়ে প্রদীপ রাখি আজ জেলে। ইতিহাস লেখা আখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। খুব সুন্দর লাগে গানটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা মধ্যে 3টে টপিক থাকবে, ঠিক আছে? 3টে টপিকই গুরুত্বপূর্ণ। তো প্রথম যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে গান রিলেটেড। এই যে ইতিহাস, এই ইতিহাস রিলেটেড একটা ভিডিও আমাদের সামনে এসেছে। জানি না তোমরা কয়জন দেখেছো, বাট আমি তো দেখেছি। আমি রাহুলের ভিডিওর কথা বলছি। রাহুল গতকালকে ভিডিও দিতে পারিনি, আজকে ভিডিও দিয়েছে। আজকে সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠেছি 8টা 10 নাগাদ। তো তখন উঠে ফোন দুটোকে অন করলাম, সুইচ অন করলাম। সুইচ অন করে তারপরে খানিকক্ষণ একটুখানি ফোনটাকে একেবারে মানে কি বলবো নর্মাল মোডে আসতে তার একটুখানি সময় লাগে। সফটওয়্যারগুলো একদম নিজের জায়গায় কাজ করা শুরু করে, তার জন্য একটুখানি সময় লাগে। তো সেটা শেষ করে 8টা 15 নাগাদ আমি ইউটিউবটা অন করেছি, দেখলাম যে রাহুল ভিডিও দিয়েছে কিনা। হ্যাঁ, দেখলাম ভিডিও দিয়েছে। আচ্ছা, কিসের ইতিহাস? ও যেখানটায় থাকে, ওর জন্মস্থান রানাঘাট। রানাঘাটের ইতিহাস সম্পর্কে ও কিছু বলেছে। তো সেই ইতিহাস যেহেতু রয়েছে তার জন্যই আমি এই গানটা রিলেট করে করলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আজকে রাহুলের ভিডিও থেকে আমি কি বলতে পারি? আমার রাহুলের ভিডিও থেকে আজকে আমি তো সমালোচক, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কি বলার থাকতে পারে? মানুষে তো ভাবে যে কন্ট্রোভার্সিয়াল টপিক থাকলে পরে তারপরেই সেটাকে নিয়ে সমালোচনা করা যায়। আমি বলি না, রং চিন্তাভাবনা। আমরা যে কোনো কিছু নিয়েই কন্ট্রোভার্সি করতে পারি, সেটা ভালো কিছু হলে পরেও সেটাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারি, আবার খারাপ হলে পরেও সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি। কন্ট্রোভার্সি মানে শুধুমাত্র নেগেটিভ কথা বলা নয়। কন্ট্রোভার্সি মানে হচ্ছে আমরা যেটা দেখছি সেটাকে এক প্রকার অ্যানালিসিস করে নিজের মতামত প্রকাশ করা। তো ঠিক তেমনি রাহুলের আজকের যে ভিডিওটা করেছে, যেখানে কিনা ওর রানাঘাট নামের উৎপত্তি এই দিয়ে ও ভিডিওটা শুরু করেছে। আমি না কাজ করছিলাম আর শুনছিলাম। আমরা যারা ভিউয়ার্স আছি, আমিও তো একজন ভিউয়ার্স, এই বিশেষ করে সকালবেলা ভিডিও চালিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজ করা শুরু করি। মাথার মধ্যে কিন্তু লোড হতে থাকে, মানে কান দিয়ে ঢুকছে আর মাথার মধ্যে লোড হতে থাকে। আমার ভিডিও চালিয়ে বহু মানুষ আছে, বহু দিদিভাইরা আছে যারা কিনা রান্না করতে খুব এনার্জি পায়। হ্যাঁ, শুধুবার ভিডিও শুনছি, কথা শুনছি আর রান্না বান্না হচ্ছে, তারপর মাঝখানে এসে আবার কমেন্টও করে দিয়ে যায়। তো এগুলো অনেক বড় পাওনা। তো আমি শুনছিলাম আর জাস্ট মুগ্ধ হয়ে শুনছিলাম। না, তাকানোর সময় ছিল না, যেহেতু কাজবাজ করছিলাম, তাই আমি শুধু শুনছিলাম আর মুগ্ধ হয়ে শুনছিলাম। মানে এত সুন্দর শব্দ চয়ন, শব্দ ভাণ্ডারের এত সুন্দর সদ ব্যবহার করেছে ছেলেটা, সত্যিই কিন্তু প্রশংসার দাবি রাখে। এই যে রানাঘাট নামের যে এই যে রানাঘাট শব্দটা, নামটার যে শব্দটা, সেটা যে কতভাবে পরিবর্তিত হয়ে তারপরে অ্যাটলিস্ট রানাঘাট এখনো পর্যন্ত হয়েছে, সেটা আমরা পুরোটা শুনলাম। এতদিন পর্যন্ত আমরা রানাঘাট মানে রানু মণ্ডল আর রানাঘাট মানে বুঝতেই পারছো, এই হিসাবেই এই আমাদের কাছে এই গ্রাউন্ডটার মধ্যে রানাঘাট এই হিসাবেই বিখ্যাত হয়ে রয়েছে। এক তো রানু মণ্ডলের মানে কি বলবো ট্যালেন্ট, প্লাস তার মানসিক ভারসাম্যহীনতা, প্লাস তার বাড়িতে যাওয়া যাতায়াত, আমিও গেছি, সমস্ত রকমের ভিডিও মিক্স একটা ওটাকে কি বলে মনোভাব। আর বাদবাকি যেটা পড়ে রয়েছে আমাদের এই সারাউন্ডিংসে, সেটা তো পুরো ওই শহরটাকেই বদনাম করার জন্য যথেষ্ট, ঠিক আছে? ওই শহরটাকে, ওই পাড়াটাকে, ওই এলাকাটাকে বদনাম করার জন্য যথেষ্ট, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। বোঝাতে পারলাম? কারণ
এই কথার পরিবর্তে অনেকে অনেক রকম নোংরামো করতে আমার কমেন্ট বক্সে চলে আসে। আর অনেকের ধারণা যে আমার কমেন্ট বক্সে নাকি খারাপ কমেন্ট আসছে, তার জন্য নাকি আমি কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছি। তোমরা এখনও মায়ের পেটে, যারা কিনা আমাকে এতটা দুর্বল মনে করো যে আমার কমেন্ট সেকশানে শুধুমাত্র নোংরা কমেন্টের জন্য আমি কমেন্ট সেকশন অফ করে দিয়েছি, তোমরা এখনও মায়ের পেটে আছো, মায়ের পেটে থেকেই তোমরা নোংরামোটা করছো, ঠিক আছে? আর এই নোংরা চিন্তাভাবনা তোমাদের নিজের মাথার মধ্যে রেখেছো। আমি অতটা দুর্বল নই, ঠিক আছে, যে এই সমস্ত ফালতু মানুষের জন্য আমি কমেন্ট সেকশন বন্ধ করে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে রানাঘাটকে এতদিন আমরা অন্যরকম দৃষ্টিতে দেখেছি, তাই না? আজকের ভিডিওটার পর থেকে রানাঘাটের একটা মানে ধারণাটা একটা পাল্টে গেল আমাদের। আমি একটাই কথা বলতে চাই, যদি একটু খাটতিস না, তোর কোথাও যেতে হতো না। তুই যদি একটুখানি ফটো নিয়ে, তারপর তুই তো এডিট করার মাস্টার, এডিট মানে করে করে একটু জুম করে একটুখানি ফটোগুলোকে একটুখানি মানে বলে না, আরে বলো না, মোশন অ্যাড করে যদি ওই তোর কথা যে বলছিস তার মাঝখানে মাঝখানে ছবিগুলো অ্যাড করতিস না, দুর্দান্ত হতো, দুর্দান্ত হতো। তোর যে উপস্থাপনা মাইন্ড ব্লোয়িং ছিল। কি বলো বন্ধুরা? কতদূর পড়াশোনা করেছে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, ও যে শব্দ ভাণ্ডার যে ইউজ করেছে না, যা যা শব্দ চয়ন করেছে, সত্যি ছেলেটার মধ্যে অনেক গুণ আছে। একটা ভুল কাজ করেছে, একটা অন্যায় করেছে, কিন্তু তার মানে এই না যে ও পুরো মানুষটাই খারাপ। ওর মধ্যে কতখানি ট্যালেন্ট আছে সেটা কিন্তু আজকে এই যে উপস্থাপনা, আজকে এতদিন ধরে রানাঘাটের থেকে প্রচুর ভিডিও আসে, কোনোদিনও এইরকমভাবে আমাদের সামনে আজ পর্যন্ত তুলে ধরা হয়েছে? ইভেন আমিও পর্যন্ত তুলে ধরতে পারিনি ঠাকুরনগরের ইতিহাস সম্পর্কে। সেখানটায় দাঁড়িয়ে রাহুল কিন্তু খুব সুন্দর একটা উপস্থাপনা দিয়েছে, অথচ সেই ভিডিওতে ভিউজ দেখো তুলনামূলক কিন্তু কম। মানুষ ভালো জিনিস কম অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? গন্ধযুক্ত জিনিস মানুষ বেশি খায়, ঠিক আছে? আবার এরাই আবার অন্য মানুষের খারাপ ভালো বিচার করতে আসে। এইবার তোমাদেরকে একটা তুলনামূলক আলোচনা করি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেটা কি? আমরা বহু বড় বড় মাতব্বর দেখতে পাচ্ছি ইদানিংকালে, যারা কিনা চ্যাট জিপিটি ইউজ করে তারপরে বড় বড় বাতেলা মারে। হ্যাঁ, চ্যাট জিপিটির দৌলতে বড় বড় বাতেলা মারে, আর যখনই নিজেদের কদাকার মুখটা খোলে তখন কি কি বের হয় সেটা তো তোমরা নিজেদের কানেই শুনে নিয়েছো। তখন কোনো চ্যাট জিপিটি আর মুখ থেকে বের হয় না, তখন বের হয় বাবা মায়ের শিক্ষা। সেটা কি? সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক। কেন? কয়জনের সাথে করেছিস? কোমরে ব্যথা কেন রে? কয়জনের ইঞ্জেকশন নিয়েছিস? এটা হচ্ছে চ্যাট জিপিটির বাইরে গিয়ে এদের অরিজিনাল ফেস। বুঝতে পেরেছো? চ্যাট জিপিটি ছাড়া এদের ভদ্রতা একদম চুলোর দুয়ারে ডিম পেড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, চ্যাট জিপিটি ব্যতীত এদের কোনো ভদ্রতা, সভ্যতা, অস্তিত্ব নেই। হ্যাঁ, দুদিনের জন্য 100 টাকা দিয়ে কি করে তোমরা কোটি টাকার মালিক হতে পারো সেই সম্পর্কে কপচাতে এসেছিল কে? যে কিনা 100 টাকা ইনকাম করে 1 কোটি টাকা কামিয়েছে বা উপার্জন করে দেখিয়েছে সে? না, বউয়ের পয়সায় ভাত খাওয়া থেকে শুরু করে, বউয়ের পয়সায় জামা কাপড় পরা থেকে শুরু করে এরকম একটা কাপুরুষ দুদিনের জন্য মানুষকে লেকচার দিতে এসেছিল কি করে 100 টাকায় 1 কোটি টাকা তোমরা বানাতে পারবে। অথচ সে আজ পর্যন্ত স্ত্রীর সাহচর্য ছাড়া 1 পয়সা উপার্জন করতে পারেনি, আমরা যা দেখেছি, তাই না? এই হচ্ছে বিষয়। যার মধ্যে সভ্যতা, ভদ্রতা বা ন্যূনতম শিক্ষা থাকে, সে চ্যাট জিপিটি ছাড়াও তার মধ্যে যা রয়েছে সেই ট্যালেন্ট আর বহিঃপ্রকাশ ভদ্র ভাষায় করতে পারে। আর তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে রাহুল। না, আমি কোনো রকম কোনো ওই বলে না মলম লাগিয়ে, ঘি লাগিয়ে, বাটার লাগিয়ে, অয়েলিং বাটারিং এই সমস্ত করছি না। যেটা শুনলাম, যেটা দেখলাম সেটাই বললাম। অবশ্যই ছেলেটার ভালো দিক রয়েছে এবং সেটাই সে দিনে দিনে প্রস্ফুটিত করছে, যেটা কিনা প্রশংসার দাবি রাখে। এই গেল প্রথম বিষয়। সেকেন্ড বিষয়, আমি এই ধরনের কথার এবার নোংরা না খারাপ না অতি খারাপ, অতি জঘন্য, সেটা তো যারা বলে তারা বুঝতে পারে আর যারা শোনে তারা বুঝতে পারে। কথাটা কি? কথাটা হচ্ছে আমি কোনো পাপের ফলেই হয়তো মা হতে পারিনি। না, হয়তো আমি বলছি, যারা আমাকে এই অ্যালিগেশন দেয় তারা একেবারে ডাইরেক্ট বলে। তো এরকমই একটা ভিডিও লিঙ্ক আসলো। এই নোংরা মহিলাকে আমি কোনোদিনও দেখতে যাই না, উত্তর দেওয়া তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। ওই রকম নোংরা মহিলাকে দেখতে আমার রুচিতে বাধে। হ্যাঁ, সেটাকে এর বহু আগে একটা ছবি দেওয়া হয়েছিল, কি যেন
নীল ছবির নায়িকা, হ্যাঁ নীল ছবির নায়িকা, বুঝতে পেরেছো? তো তার বক্তব্য অনুযায়ী আমি গদিতে বসে বসে ভিডিও করি, মানে খাটে। তার পরের কথা, যদিও বা সেখান থেকে কিছু বের করতে পারিস না, মানে আমি গদিতে বসে বসে ভিডিও করি। অ্যাকচুয়ালি গদি বলতে চাইনি, গদির পরিবর্তে কি বলতে চেয়েছে সেটা আশা করছি তোমরা সবাই জানো। যেখান থেকে বাচ্চা প্রসব করা হয় নর্মালে, হ্যাঁ, যেখান থেকে বাচ্চা প্রসব হয় সেই জায়গাটাকে কি বলে চলতি ভাষায় বা বাজে একটা ভাষায় কি বলে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো সেটাকেই গদিতে বসে বসে ভিডিও করিস, অথচ সেখান থেকে কিছু বের করতে পারিস না। কোনো মিল আছে কি? মিল একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ওর নোংরা মেন্টালিটি। এটা হচ্ছে নীল নিদ্রা, যাকে কিনা এই বড় ভেন্ডি আর বড় ভেন্ডির ভাই গাধা, যে কিনা একটা রিজেক্টেড মালকে নিয়ে সংসার করছে, তাদের খুব কাছের। আজকে এর ভাষাতেই একে বোঝাই চলো, না এর মতন নোংরা ভাষা আমি ব্যবহার করব না। এ যেটা বলেছে যে ভগবান কিছু মনে করেই দেয়নি, বেশ হয়েছে, দেয়নি, মানে যা করেছে আমাকে আমার কর্মফলের জন্য হয়েছে, এটাই তার বক্তব্য। এই কথা দুদিন আগে এই যে চিটারটা আছে, বিদেশি চিটার, সেও বলে গেছে। বিদেশি চিটার, শোনো একটা কথা আমি তো বলতে ভুলে গেছি। এই যে বিদেশি চিটার তার বরের পয়সা ইনকাম করা নিয়ে অনেকভাবে বলে গেল না, যে পয়সা ইনকামের দিক থেকে আমার বর ওর বরের নখের যোগ্য নয়। তো এইরকম কথা বলে গেল না, এত পয়সার গরম দেখিয়ে গেল। অথচ আমার কাছ থেকে 8,500 টাকা, 8,500ও বেশি, যেহেতু হাতে হাতে নিয়েছে তাই আমি ডেলিভারি চার্জ নিইনি। 8,500 টাকার গয়না আমার কাছে 3 থেকে 4 মাস রেখে দিয়েছিল। প্রায় 3 থেকে 4 মাস, বুঝতে পেরেছো? প্রায় শব্দটা যুক্ত করেছি। প্রায় 3 থেকে 4 মাস আমার কাছে ওইভাবে রেখে দিয়েছিলাম, শুধুমাত্র বিশ্বাসের উপরে ভর করে এক বাক্স গোল্ড প্লেটেড জুয়েলারি সমস্ত কিছু রেখে দিয়েছিলাম আমার কাছে। টাকা কিন্তু সে দেয়নি। কিসের উপরে ভিত্তি করে রেখে দিয়েছিলাম? বিশ্বাসের উপরে ভিত্তি করে রেখে দিয়েছিলাম। অথচ বাড়িতে আসার পরে, মানে বিদেশে চিটারগিরি করতে করতে তারপরে যখন এই রাজ্যে আসলো, সেখানে আমার বরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। সাথে সাথে কিন্তু গয়নার টাকাটা আসেনি, টাকা আসেনি। 8,300 টাকা সমস্ত বাচ্চা দিয়ে, তার মধ্যে তো প্রচুর গিফট পাঠিয়েছি, ঠিক আছে? তার গিফটের প্রসঙ্গে আমি যাব না, গিফট দেওয়া না আমরা প্রত্যেকের সাথে করেছি। তা এইবার এই 8,300 টাকা আমাকে প্রথমে 5,000 টাকা দিয়েছে। তো কত দিন ধরে আমি ওই গয়না, অতগুলো টাকার গয়না আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি শুধুমাত্র বিশ্বাসের উপরে। তো প্রথমে 5,000, তারপরে প্রথমে 5,000 টাকা দিয়েছে, এক ভাগে 3,000 দিয়েছে, এক ভাগে 2,000 দিয়েছে। তারপরে আর দেওয়ার নাম নেই। 3,800 টাকা কবে দিয়েছে জানো? ওইখানে ফিরে, মানে যেই বিদেশ থেকে এসেছিল, হ্যাঁ, সেই বিদেশে ফিরে তারপরে বাকি 3,800 টাকা দিয়েছে। এত পয়সার গরম দেখালো না যে ওর বরে প্রচুর পয়সা, এত টাকা ইনকাম করে, অথচ আমাকে দেওয়ার সময় ওর কাছে পয়সা ছিল না। নিজে বিয়ে বাটরা খেয়ে দে আমাদের কাছে যদি কেউ পয়সা পায়, আমরা যদি সচেতন হই, আমাদের যদি লাজ লজ্জা বলে কিছু থাকে, আমরা কি করি? আগে পাওনা গন্ডা মেটাই, তারপরে বাদ বাকি কিছু করি। এ কি করেছে? এ এসে এখানে শাড়ি কিনেছে, গয়না কিনেছে, অরিজিনাল সোনার গয়না কিনেছে, এখানে ঘুরতে গেছে, ওখানে ঘুরতে গেছে, আমাকে টাকা দেওয়ার নাম করে না। বুঝতে পেরেছো? এখান থেকে বিয়ে কাটিয়ে খেয়ে দে 2 মাস এখানটায় ছিল, 2 মাসে আমার পুরো টাকা ক্লিয়ার করেনি, ওখানে গেছে, তারপরে বাকি 3,800 টাকা আমাকে দিয়েছে। ভেবেছো আমার বিশ্বাস কত উঁচু লেভেলের ছিল? আর এদের নিচ মানসিকতা সবাইকে দেখিয়ে দিয়েছে। যারা বুঝতে চায়, যারা দেখতে চায়, তারা দেখেওছে, তারা বুঝতেও পেরেছে, তারা জানতেও পেরেছে। ঠিক আছে? কোনটা বলতে গিয়ে কোন জায়গায় চলে গেলাম। হ্যাঁ, কর্মফল। এই যে নীল নিদ্রা, নীল ছবির নায়িকা, যে সে আমাকে এই কথাটা বলেছে। আমার কাছে এই লিঙ্কটা না আসলে না, আমি এই নোংরা মহিলার থোবড়াটা পর্যন্ত দেখতে যাই না। হ্যাঁ, জড়িয়ে কথা বলে। তুতলিটা কথাও বলতে পারে না, এরকম করে কথা বলে। কি দেখবে ওকে? নোংরা, শুধু গায়ের রংটা কালো না, মনটাও কালো। বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার আমি যদি বলি, এখন একের পর এক কর্মফল দিয়ে শুরু করে, তো
তোর বাপেরও তো কিছুদিন আগে রক্তের জন্য ছটফট করছিলি না, কান্নাকাটি করে রক্ত চাচ্ছিলি না, এই রেয়ার গ্রুপ, এটা রেয়ার গ্রুপ, তাও আমি জানতাম না যার হয়ে আগে দালালি করেছিল সে খুব দুঃখ প্রকাশ করছিল এই নীল নিদ্রার জন্য, হ্যাঁ, যে তারপরে আমি জানতে পারি যে এর বাপের নাকি রক্ত লাগতো, এর বাপের রক্ত লাগতো, বুঝতে পেরেছো? তাহলে তোর বাপ কোন পাপ করেছিল রে? তোর বাপ কোন পাপ করেছিল যার জন্য তার রক্তের জন্য তোকে সোশ্যাল মিডিয়াতে এসে কাঁদতে হয়েছিল? একটুখানি হিসাব করিস তো। বাদ বাকি তোর ঘরে এরকম হবে না তো, কারণ এই প্রবলেম এখন ঘরে ঘরে। এই প্রবলেম, এই বাচ্চা না হওয়া, এই ইনফার্টিলিটি, এটা একটা রোগ, এটা কোনো পাপের ফল যদি হয় তাহলে তুই যে পাপগুলো করছিস আমাকে বলে বলে এর ফল আবার তোকে ভুগতে হবে না তো? দেখিস কিন্তু এইবার তোকে যে বা যারা মাঠে নামিয়েছে তাদের মধ্যে বড় ভেন্ডিটার কথা বলি ওর গা হাত পা পুড়লো কি করে রে? পূর্বজন্মের পাপ না এই জন্মের পাপ? হ্যাঁ, বড় ভেন্ডিটার গা এই পর্যন্ত পোড়া, হাত ফাত সব পুড়ে গেছে, আগুন ধরে পুড়ে গেছে। কিসের জন্য পুড়েছে? আগের জন্মের পাপ বুঝি? হ্যাঁ, শুনেছিলাম আগের জন্মে স্বামীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল, মানে এত পাপ করেছে ওই জন্মেরটা ওই জন্মাতে খণ্ডাতে পারেনি, বুঝতে পেরেছো? ওই জন্মের পাপ ওই জন্মে খণ্ডিয়ে শেষ করতে পারেনি, এই জন্মে সেই পাপ বহন করে নিয়ে এসেছে। কত পাপ করে রেখেছিল বড় ভেন্ডিটা আগের জন্মে, আর এই জন্মে যেই পাপ করে চলেছে তার ভোগ তো ওকে আগামী 7 জন্ম ধরে ভুগতে হবে, আগামী 7 জন্ম ধরে ভুগতে হবে। এই যে এই জন্মে হাত ফাত পুড়িয়ে ফেলেছে না, এটা হচ্ছে আগের জন্মের পাপ, এর নিজের কথা। আর এই জন্মের পাপের বোঝা আগামী 7 জন্ম ধরে পোহাতে হবে। হ্যাঁ, এই যে যেই গাধাটা দালালি করে সেই গাধাটা, অর্থাৎ এই যে মহাসতীর বর, এর যে সুগার হলো কোন পাপের ফলে হলো? কোন পাপের ফলে এর সুগার হলো? এর পুরো বংশ ধরে সুগার প্রেশার কোন পাপের ফলে হয়েছে? এরাও নিশ্চয়ই কারোর ভাড়া মেরে রেখেছে, কারোর পাকা ধানে মই দিয়ে রেখেছে, কারোর বাড়া ভাতে ছাই দিয়েছে, তার জন্যই আজকে এদের এমন অবস্থা। মহাসতীর মাকে কেন 12 বছর রক্ষিতার জীবন পালন করতে হলো? নিশ্চয়ই মহাপাপ করে রেখেছে। তারপরে স্বামী থাকতেও 12টা বছর অন্যের রক্ষিতা হয়ে থেকে আসতে হয়েছে। এগুলো তো পাপের জন্যই হয়েছে, তাই না? এই যে বিদেশি চিটার সারাটা জীবন অসুস্থ, এই তো সেদিন বলে গেল না আমি খুব অসুস্থ, সারা জীবন অসুস্থ। তোমাদেরকে যদি সবটা শোনাতে পারতাম দেখতে, প্রত্যেকটা মাসে আমি খুব অসুস্থ রে, আমি এখন ভর্তি হচ্ছি, আমার 102 জ্বর, আমার লুজ মোশন, অল টাইম অসুস্থ। তার মানে সে সারাদিন শুরুর থেকে পাপ করা শুরু করে, দিন শেষ করে পাপ দিয়ে। সেই কারণে সে ভুগতেই থাকে, তাই না? তোমরা চিন্তা করতে পারো এক বাচ্চা না হওয়া নিয়ে এরা কত দূর যেতে পারে? এদের প্রবলেমটা কি? আমি জাস্ট কন্ট্রোভার্সি ভিডিও করছি, সেই কারণের জন্য এদের প্রবলেম। তোদের প্রবলেম নিয়ে জ্বলতে শেষ হয়ে যা, আমার চোখের সামনের থেকে দূরে গিয়ে জ্বলে পুরো ছাই হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূরে যা, ঠিক আছে? তো যাই হোক, এই গেল একটা, মানে আহাম্মক শুধু বলবো না, এ হচ্ছে একেবারে নাম্বার 1 বোকা বুড়িধারী তাদের মতন কথাবার্তা বলছে। আর তাদের সঙ্গে তো রয়েছে এই যে বুড়ি ভেন্ডি রয়েছে, বড় ভেন্ডি রয়েছে, তারপরে বিদেশি চিটারটা রয়েছে, হ্যাঁ, মহাসতী রয়েছে, তার হাজব্যান্ড রয়েছে, তার যাই হোক পালিত পেট, ওটা মহাসতীর পেট। এইবার আসবো মারুর বিষয়। মারুকে নিয়ে আমি কোনো ভিডিও করি না, নেই তা বলবো না, বাট আমার আর ভালো লাগে না, মারুকে নিয়ে ভিডিও করতে আমার আর ভালো লাগে না। যদি কোনো সময় খুব দেখি তাহলে বলবো। যেমন আজকে আমার মনে হয়েছে যে ওকে নিয়ে দুটো কথা বলি। দেখো, গতকালকের মারুর ভিডিওতে কি দেখলাম, টাইটেলে থামনেলে ওর 7 মাসের প্রেগনেন্সি চলেই আসছে। টাইটেলে থামনেলে ওর নর্মাল কোনো টাইটেল থামনেল থাকেই না, এই 7 মাসের প্রেগনেন্সি এই রিলেটেডই ওর টাইটেল থামনেল থাকে। তো যাই হোক, যেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ফেজটাই নাকি সব সময় তুলে ধরতে হয়। তো বলছে যে মা হতে গেলে এইটুকু কষ্ট তো সহ্য করতেই হয়। জবের থেকে ও জানতে পেরেছে, তবের থেকেই ও টাইটেল থামনেলে এই ধরনের কথাগুলো থাকে যে মা হওয়া মুখের কথা নয়, এখন বুঝতে পারছি। তো এটা নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করেছে। আমি যেহেতু মা হইনি, তার জন্য আমি এই ধরনের বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা বলার জায়গা আমার নেই, যেহেতু পার্সোনাল অভিজ্ঞতা নেই, তার জন্য কথা বলার জায়গাও নেই। তবে হ্যাঁ, যেইটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ওর পা ফুলে গেছে, তো ওর বর ওকে তেল মালিশ করে দিচ্ছে, বেশ ভালো কথা। ক্যামেরা ধরার একটা লিমিটেশন থাকে। যখন পাটা ডলে দিচ্ছে
তখন ক্যামেরা ধরতে ধরতে একেবারে থাই পর্যন্ত চলে এসেছে। একটুখানি নিজের ভিডিওটা এডিট করার সময় নিশ্চয়ই চালিয়ে দেখেছিস, একটুও কি মনে হয়নি যে অড লাগছে, এটা একটুখানি হলেও চোখে বাজছে? আমার মনে হয় না এটা কোনো কন্ট্রোভার্সি করছি আমি, এটা জাস্ট ওকে ওর ভিডিওটা দেখে আরেকবার একটুখানি ভাবতে বলছি যে তুই দেখ তো, তোর এই যে থাই পর্যন্ত তুই তোর বর ডলে দিচ্ছে সেটা দেখাচ্ছিস, এটা কি খুব দৃষ্টি মধুর লাগছে নাকি দৃষ্টি কটু লাগছে? আমার কাছে যেন দৃষ্টি কটু লাগলো। দেখো, একটা ফ্রক পরেছে, সেই অবস্থায়ও আমাদেরকে দেখিয়েছে, তখন ওর হাঁটু পর্যন্ত পাটা দেখা যাচ্ছে, সেটা নিয়ে কোনো রকম কোনো কিছু মনে হচ্ছে না, কারণ আমি ওকে এর আগে হাঁটু পর্যন্ত ফ্রক পরা অবস্থায় দেখেছি, তার জন্য আমার কোনো কিছু মালুম হচ্ছে না। বাট ওই টাইমটায় না ও একটা মেয়ে ছিল। এখন মেয়ের থেকে ছেলে হয়ে গেছে এমন বলবো না, এখনও বউ হয়েছে বাড়ির, তো অনেক কিছু থাকে, তাই না? আমরা কোথাও ঘুরতে গেলাম তখন এরকম একটু পড়লাম, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, সেই ব্যাপারটাও আমি একদমই মালুম করছি না, পাই তো দেখা গেছে, এমন তো কিছু না। কিন্তু ওই যে পাটা ডলে দিচ্ছিল, থাই পর্যন্ত উঠে যাচ্ছিল, আমার একটুখানি কেমন যেন লেগেছে, সেই কারণের জন্যই বলা। আচ্ছা, এইবার আসি ড্রেস আপ নিয়ে। দেখলাম ও একটা ফ্রক পরেছে, ঠিক আছে, ফ্রক পরেছে, গরম, তারপর বাচ্চা হবে। আমি বুঝতে পারলাম না যে ওটা কটনের নাকি টেরিকটের, এরকম কাপড়ের কোয়ালিটি আছে না, টেরিকটের না কটনের, দেখে মনে হলো না যে ও যেটা পরে রয়েছে সেটা কটনের। এই গরমে যদি ও কটন না পরে এই ধরনের কোনো কাপড় পরে থাকতে পারে তাহলে তো খুবই ভালো কথা, সেটা ওর ব্যাপার সম্পূর্ণ। কিন্তু এটা যদি ওই কটন না হয়ে অন্য কোনো কাপড় হয় তাহলে কিন্তু এখন পরাটা উচিত নয়, কারণ ও এই ড্রেস পরেই রান্নাঘরে যাবে, রান্নাবান্না করবে, বাই চান্স কোনো যদি দুর্ঘটনা ঘটে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ বাড়িতে ও একা থাকে। সেই কারণের জন্য আমরা একা দোকা থাকলে পরেও আমরা কিন্তু সুতির শাড়ি বা সুতির বস্ত্র পরেই কিন্তু আগুনের কাছে যাওয়াটা উচিত মনে করি, কারণ দুর্ঘটনা ঘটার থাকলেও সেটাতে একটুখানি হলেও টাইম নেয় যাতে করে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। তো আমার মনে হলো না যে এটা একদম ঠিক ডিসিশন। তা ওর বর বলছে যে এখন শরীর ভারী হয়ে যাচ্ছে, যদি বেঁধে বুঁধে পড়ে যায়, ছোট নাইটিও পাওয়া যায়, ছোট নাইটি পাওয়া যায়, সুতির নাইটি পরুক, নাইটিই পরুক, ছোট নাইটি পরুক, হাইটে ছোট নাইটি পাওয়া যায়, 56 সাইজের নাইটি, ঝুল 56 নাইটি ওর ঠিক হবে একদম। কিন্তু ও যেটা পরেছে সেটা আমার একদমই কমফোর্টেবল বলে মনে হলো না। আর সাথে সাথে যেটা বললাম যে রান্নাঘরে কাজ বাজ করে আগুনের সামনে থাকে, এই জামা একেবারেই ওর জন্য ঠিক নয়। তো এই গেল একটা বিষয়। তারপরে ওর হাত পা ফুলে যাচ্ছে, সেটা হচ্ছে পর্যাপ্ত প্রোটিন বা ভিটামিন যাই হোক তার অভাবে। ও বাদাম খেতে পারে না, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট যেগুলো হয় সেগুলো খেতে পারে না, তারপরে ডিম খেতে পারে না, এই কারণের জন্যই ওর এরকমটা হচ্ছে। তা কষ্ট করলি কোথায়? না, শারীরিক যেই সমস্ত কষ্ট সেগুলো তো অবশ্যই হবে, যেটা খেতে পারছিস না সেটা বাচ্চার ভালোর জন্য খাবি, সেটাই তো হচ্ছে কষ্ট না। হ্যাঁ, নিজেকে জোর করছি। ওই ডিমের মধ্যে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি বিট লবণ দিলে দারুণ লাগে। ডিম সেদ্ধ ভালো লাগে না বাচ্চাদের, ভালো না, বাচ্চাদের তো ডিম খুবই প্রিয় হয়, কিন্তু ডিম সেদ্ধ ভালো লাগে না। আমি এরকম মানুষ খুব কম দেখেছি, তার মধ্যে মারুকে একজন দেখলাম। তো ওইগুলো খেতে হবে, তাহলেই তো বলবো ঠাকুরের কৃপায় তোর খাওয়া দাওয়াতে কোনো রকম কোনো অরুচি নেই, এটা ঠাকুরের অশেষ কৃপা। তার মধ্যে যদি এইটুকু খেয়ে নিজেকে মানে নিজের গর্ভস্থ বাচ্চাটার দিকে প্লাস তোর শারীরিক সুস্থতার দিকে একটুখানি ধ্যান যদি নাই দিস তাহলে কী সহ্য করলি, তাই না? তো যাই হোক, এইটাই ছিল বলার। মারুর ভিডিও দেখে আমার এইটুকুই বলার ছিল। আর এই যে চিকেন পকোড়া খাচ্ছে, খেতে ইচ্ছে করে, সুস্থ মানুষ মানে যারা প্রেগনেন্ট, যারা নন প্রেগনেন্ট, প্রত্যেকেরই মুখরোচক খেতে ইচ্ছে করে, মুখরোচক খাওয়ার খেতে ইচ্ছে করে, কিন্তু ওই লাগামটা না, এটা ভীষণ দরকার। আমি দেখলাম ও সমস্ত রকমের শরীর গরম করা খাবার খেয়েছে, কাঁকড়া খেয়েছে যেটা কিনা মারাত্মক গরম করে শরীর, আর এই গরমে খেয়েছে তালের শ্বাস, গরম ফল, লিচু, তালের শ্বাস, তরমুজ, এগুলো হচ্ছে কিন্তু পেট গরম করা ফল, আম, ঠিক আছে? তো এগুলো খাওয়াতে ওর মানে কোনো রকম কোনো বাধা দেখলাম না, নাকি সরে না, নাকি জানে না, নাকি কি আমি বুঝতে পারি না। তবে হ্যাঁ, এইগুলোর এই খাবারগুলো না খেলে পরে শরীর গরম হয়, সেই কারণের জন্যই ঠান্ডা ফল ফলাদি বড়রা, বাড়ির বড়রা এই গর্ভবতী মহিলাদের খেতে বলে। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল।
আর এই ভিডিওটা আমি এখানটাই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।